1757 সাল 23শে জুন পলাশীর প্রান্তরে ঘটে গেল এক ঐতিহাসিক ঘটনা। পলাশীর প্রান্তরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে নবাব সিরাজদৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার শেষ চলতেটুকু নিভে গেল। বাংলার মানুষেরা তখনও বুঝতে পারেনি তারা কি হারিয়েছে। তারপর থেকে শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেলাগাম শাসন। কোম্পানিকে সাহায্য করতে এগিয়ে আসে বাংলার তৎকালীন জমিদারেরা। সেই বছরই পলাশীর যুদ্ধকে স্মরণীয় করে রাখার জন্য রাজা নবকৃষ্ণদেব কলকাতার শোভাবাজারের বাড়িতে অত্যন্ত ধুমধামের সাথে দুর্গাপূজার আয়োজন করেন। লর্ড ক্লাইভ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা নিমন্ত্রিত অতিথি হিসেবে সেই উৎসবে যোগ দেন। উৎসব ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। এই দুর্গোৎসব পরিণত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিজয় উৎসবে। তারপর থেকেই বাংলার জমিদার গৃহে দুর্গাপূজার ধুমধাম বাড়তে থাকে। একটা সময় এমন পর্যায়ে যায় যে জমিদার যত বেশি ইংরেজকে আমন্ত্রিত অতিথি হিসেবে রাখবে তার খ্যাতি নাকি ততই বাড়বে। দুর্গাপূজার সময় ইংরেজদের মনোরঞ্জনের জন্য বাইজি নাচেরও আয়োজন করা হতো। 1919 সাল সারা বাংলা জুড়ে স্বদেশী আন্দোলনের জোয়ার। কলকাতা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম সর্বত্রই স্বদেশী ভাবধারায় জেগে উঠেছে এক নতুন প্রজন্ম। সেই সময় প্রতিদিনই গড়ে উঠছে ছোট ছোট বিপ্লবীদের দল। এমন কয়েকটি বিপ্লবীদের আড্ডায় ঠিক হলো সবাইকে এক ছাদের তলায় আনতে হবে, তবেই স্বদেশী আন্দোলনে সফলতা আসবে। এর জন্য সেরা পন্থা হিসেবে বেছে নেওয়া হলো দুর্গাপূজা। ঠিক করা হলো দুর্গাপূজাকে উপলক্ষ করে স্বদেশী চেতনায় উদ্বুদ্ধ যুবকদের একত্র করা হবে। উৎসবও হবে আর দেবী বন্দনার সাথে সাথে দেশ মাতৃকার বন্দনায় তরুণ প্রজন্মকে জাগরিত করার আয়োজন চলবে। এরই মধ্যে ইংরেজ শাসনের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু বারোয়ারি দুর্গোৎসবকে বেছে নিলেন। 1927 সালে বার্মার জেল থেকে ছাড়া পেয়ে কলকাতায় ফিরে এসে নেতাজি বিভিন্ন সামাজিক এবং সেবামূলক কাজে জড়িয়ে পড়েন। সেই সুবাদে পরবর্তীকালে তিনি বেশ কিছু বারোয়ারি দুর্গাপূজার সাথে যুক্ত হন। দক্ষিণ কলকাতার আদি লেকপল্লীর পুজো, মধ্য কলকাতার 47 পল্লীর পুজো, উত্তর কলকাতার বাগবাজার, কুমারটুলি, সিমলা ব্যায়াম সমিতি, এই বারোয়ারি পুজোগুলোর সাথে নেতাজি বিভিন্ন সময় যুক্ত ছিলেন। তিনি পুজোগুলোয় উপস্থিত হয়ে সেখানকার অধিবাসীদের মধ্যে একতা আর জাতীয় চেতনা গড়ে তোলার চেষ্টা করতেন। দুর্গাপূজাকে উপলক্ষ করে ওই অঞ্চলের মানুষের মনে স্বদেশী ভাবধারা জাগিয়ে তোলাই ছিল পুজো উদ্যোক্তাদের মুখ্য উদ্দেশ্য। ওই সব পুজো উৎসবে পুজোর কদিন স্বদেশী গান বাজনার ব্যবস্থা হতো। স্বাধীনতা সংগ্রামী চারু চট্টোপাধ্যায়ও এইসব পূজার সঙ্গে যুক্ত ছিলেন। এই কারণেই সেই সময় পূজা মণ্ডপগুলো হয়ে উঠল স্বাধীনতা সংগ্রামীদের মিলনস্থল। এক সময় যে দেবীর আরাধনা করা হতো ইংরেজদের তোষণের জন্য, ইংরেজদের মনোরঞ্জনের জন্য, এখন সেই দেবীরই আরাধনা করা হয় ইংরেজদের দেশ থেকে বিতাড়িত করার জন্য। শুরু হয় শক্তি পূজার। মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা হয়ে ওঠে বিপ্লবীদের প্রধান শক্তি মাতা। এই ছবিতে দেখা যাচ্ছে সিমলা ব্যায়াম সমিতির উদ্যোগে পরিচালিত বারোয়ারি পূজায় সুভাষচন্দ্র বোস, শরৎচন্দ্র বোস প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, তাদের উপস্থিতি। দশপ্রহরণধারিণী রিপুদল বারিণী দেবী দুর্গা বিপ্লবীদের কাছে হয়ে উঠলেন দেশ মাতৃকা। শ্রী অরবিন্দ ও বাঘা যতীনের ঘনিষ্ঠ সহযোগী যুগান্তর দলের নেতা বিপ্লবী অতীন্দ্রনাথ বসু সিমলা ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা করেন। এই সমিতি ছিল লাঠি খেলা, তরল চালানো,
কুস্তি খেলা প্রভৃতি শেখার প্রধান আখড়া। দেশ মাতৃকার আরাধনার উদ্দেশ্য নিয়ে অতীন্দ্রনাথ 1926 সালে সিমলা ব্যায়াম সমিতির উদ্যোগে দুর্গোৎসব শুরু করেন। সারা বছরের শরীরচর্চা আর সাহসিকতার পরীক্ষার দিন হিসেবে বেছে নেওয়া হয় মহাষ্টমীর দিনটিকে। এই দিনটি তারা বীরাষ্টমী হিসেবে পালন করতেন। এই বীরাষ্টমী অনুষ্ঠানে দেবী দুর্গার সামনে লাঠি খেলা, ছুরি খেলা, কুস্তি, মুষ্টিযুদ্ধ আর তরবারি খেলার মাধ্যমে সাহস আর শক্তি দেখানোর পরীক্ষা হতো। সুভাষচন্দ্র বোসের সঙ্গে এই বারোয়ারি পূজা কমিটির গভীর সম্পর্ক ছিল। তিনি বেশ কয়েকবার এই বীরাষ্টমী উৎসবের উদ্বোধন করেছিলেন। 1928 সালের সিমলা ব্যায়াম সমিতির 3য় বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়, সে বছর খুব জাঁকজমকভাবে বীরাষ্টমী উৎসবের আয়োজন করা হয়েছিল। উৎসবে উপস্থিত ছিলেন শরৎচন্দ্র বোস, সুভাষচন্দ্র বোস, ভূপেন্দ্রনাথ দত্ত, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কিরণ মুখোপাধ্যায়, যতীন্দ্রমোহন সেনগুপ্ত প্রমুখ ব্যক্তিত্বরা। 1930 সালে নেতাজি কলকাতার পুরসভার মেয়র নির্বাচিত হন। ওই বছরই সিমলা ব্যায়াম সমিতি সুভাষচন্দ্র বসুকে প্রথম কোনো সার্বজনীন পূজা কমিটির সভাপতি নিযুক্ত করেন। নেতাজির উদ্যোগে ও স্বদেশী চেতনায় উদ্বুদ্ধ করতে সিমলা ব্যায়াম সমিতির পুজোতে প্রতিমাকে তখন খাদি, দেশি বস্ত্র পরানোর চল শুরু হয়। দেবীর পরনের অলঙ্কার সবই মাটির, অস্ত্র দেশীয় লোহা ও তামার। বীরাষ্টমী উৎসব ছাড়াও মণ্ডপে পুতুল খেলা, যাত্রাপালা, কবিয়াল গানের মাধ্যমে দেশের রাজনৈতিক, সামাজিক ইত্যাদি বিভিন্ন বিষয় তুলে ধরা হতো। এছাড়াও পুজো প্রাঙ্গণগুলিতে বিভিন্ন বাণী লেখা, পোস্টার লেখা শোভা পেত। সেই সময়ে ইংরেজি পত্রিকা অ্যাডভান্সে সিমলা ব্যায়াম সমিতির পুজোকে স্বদেশী ঠাকুর হিসাবে আখ্যা দেওয়া হয়েছিল। ব্রিটিশ সরকার ধর্মীয় অনুষ্ঠানগুলিতে কোনো ধরনের হস্তক্ষেপ করার সাহস করত না, কিন্তু সিমলা ব্যায়াম সমিতির পূজায় বিপ্লবীদের অংশগ্রহণ বেড়ে যাওয়ায় 1932 সালে ইংরেজ সরকার ওই পূজাকে নিষিদ্ধ ঘোষণা করে। পরপর 3 বছর ওই পূজা নিষিদ্ধ ছিল। 1939 সালে আবার নতুন করে পূজা শুরু হয়। এবার এই পূজায় অগ্রণী ভূমিকা নেয় স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্র দত্ত। 1919 সালে বাগবাজারের সার্বজনীন দুর্গোৎসব শুরু হয়। শোনা যায় কয়েকজন যুবক কোনো অভিজাত বাড়ির পূজা দেখতে গিয়ে অপমানিত হয়ে ওই সার্বজনীন পূজা শুরু করার উদ্যোগ নেন। নেবুবাগান বারোয়ারি দুর্গাপূজা নামে এই পূজা প্রথম শুরু হয়। 1930 সালে কলকাতা পুরসভার ওয়ান্ডারম্যান দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় 1930 সালে কলকাতা পুরসভার ওয়ান্ডারম্যান দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি হন। তারই উদ্যোগে এই পূজা এক নতুন রূপ পায়। দেশাত্মবোধ ও স্বদেশিকতার চেতনাবোধ জাগাতে তিনি এই পুজোর নামকরণ করেন বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী। প্রকৃতপক্ষে এই বছর থেকেই ওই পূজার গৌরবোজ্জ্বল অধ্যায় শুরু হয়। এই পুজোয় যে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হতো তা স্বদেশী শিল্পমেলায় রূপান্তরিত হয়। দুর্গাচরণের উদ্যোগেই দুর্গাপূজার সঙ্গে যুক্ত হয় দেশীয় শিল্প সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ প্রদর্শনী। গ্রামীণ শিল্পের সাথে কলকাতার মানুষদের পরিচয় করিয়ে দিতেই মূলত তার এই পদক্ষেপ। ওই বছরই সুভাষচন্দ্র ওই পূজার সঙ্গে যুক্ত ছিলেন। সুভাষচন্দ্র 1938 থেকে 1939 সাল পর্যন্ত দুর্গোৎসব কমিটির সভাপতি ছিলেন। এছাড়াও 1930 থেকে 1939 সালে তিনি বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের সমাপ্তি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সেই সময় অনুশীলন সমিতির লাঠি খেলা, শরীরচর্চা ইত্যাদি প্রদর্শন করার জায়গা ছিল বাগবাজার সার্বজনীন দুর্গাপূজা। এই অনুষ্ঠানটি হতো বীরাষ্টমীর উৎসবের দিনে। উল্লেখ্য, আজও মহাষ্টমীর দিনে এখানে বীরাষ্টমী উৎসব পালিত হয়। জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপট এই পূজার সূচনা বলে
এই দুর্গাপুজোকে কেন্দ্র করে গড়ে উঠেছিল স্বদেশী ভাবনার এক নবজাগরণ। সুভাষচন্দ্র ছাড়াও আচার্য প্রফুল্লচন্দ্র রায়, নলিনীরঞ্জন সরকার এবং আরও অন্যান্য ব্যক্তি এই পূজার সঙ্গে যুক্ত ছিলেন। পরাধীন ভারতবর্ষ তখন স্বাধীনতা আন্দোলনে উত্তাল। বিরাট জনসমাগম দেখলেই ইংরেজরা ভয় পেতে শুরু করে। এইভাবেই বারোয়ারি পূজার মাধ্যমে বহু মানুষকে একত্র করার পরিকল্পনা চলতে থাকে। জানা যায় 1932 সালে হরিমোহন পালের সভাপতিত্বে এবং সম্পাদক দ্বারিকানাথ দাসের নেতৃত্বে কুমারটুলি অঞ্চলের কিছু যুবক কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসবের শুভ সূচনা করেন। 1938 সালে সুভাষচন্দ্র বোস সার্বজনীন পূজা কমিটির সভাপতি নির্বাচিত হন। 1938 সালে সুভাষচন্দ্র বোস এই সার্বজনীন পূজা কমিটির সভাপতিও নির্বাচিত হন। তবে সে বছরই দুর্গাপূজার পঞ্চমীর দিন পূজা মণ্ডপটি ভস্মীভূত হয়। ফলে সে বছর পূজাটি নিরানন্দভাবে সম্পন্ন হয়। তখন নেতাজির অনুরোধে ভাস্কর শিল্পী গোপেশ্বর পাল এই পূজাতে নতুনত্ব নিয়ে আসেন। তিনি একদিনের মধ্যে নতুন প্রতিমা গড়ে দেন। সেই প্রতিমা ছিল এক চালার বদলে বহু চালা। এই সময় থেকেই এক চালা প্রতিমার ধারণা ছাড়িয়ে বহু চালের প্রতিমার ধারণা চালু হয়। অর্থাৎ লক্ষ্মী, সরস্বতী, গণেশ, দুর্গা, কার্তিক প্রত্যেকে আলাদা আলাদা চালাতে থাকবেন। এইভাবে দুর্গাপূজার মাধ্যমে সারা বাংলায় ছড়িয়ে পড়তে থাকে স্বদেশী চেতনার এক নবজাগরণ। বিভিন্ন জায়গায় সার্বজনীন পূজার মাধ্যমে ঘটতে থাকে ব্রিটিশ বিরোধী চেতনার এক নব উন্মেষ। আজকের দুর্গাপূজার বহু পরিবর্তন সাধিত হয়েছে। এক সময় যে দুর্গাপূজা হতো ইংরেজদের মনোরঞ্জনের জন্য, আবার সেই দুর্গাপূজাই হতে থাকে ইংরেজদের বিতরণ করার জন্য। এখন দুর্গাপূজা আরও সার্বজনীন হয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে দুর্গাপূজায় মেতে ওঠেন সমগ্র বাঙালি তথা ভারতবাসী। পৃথিবীর যেখানে যেখানে বাঙালিরা রয়েছেন সেখানে সেখানে দুর্গাপূজার প্রচলন আছে। দুর্গাপূজা পেয়েছে আন্তর্জাতিক সম্মান। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওয়।